নমস্কার, আমার নাম অপরাজিতা সেনগুপ্ত। ও আমার বর দেবল মজুমদার। আর আমরা আজকে একটু মানে এক তো গত 10 বছর ধরে আমরা একটা পাগলামি করি, সেটাই আমাদের জীবন, একমাত্র কাজ আমাদের, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এছাড়াও যেটা ইচ্ছে সেটা হলো যে শান্তিনিকেতনে যারা থাকেন বা মাঝে মধ্যে আসেন, তারা তাদের সবারই খানিকটা মানে নিজেদের খাবার ফলিয়ে নেওয়ার মতো জায়গা হয়তো আছে। সেজন্য কলকাতা থেকেও শান্তিনিকেতনে এই কথাগুলো বলা হয়তো বেশি অর্থপূর্ণ, যে আমরা কিভাবে খানিকটা খাবার ফলিয়ে নিতে পারি সেইটা নিয়ে মূলত আলোচনা করব। আমরা গত 10 বছর আগে আমি কলেজে পড়াতাম, দেওয়াল সফটওয়্যার ডেভেলপার ছিল। আমরা দুজন চাকরি বাকরি ছেড়ে এখানে রূপপুর বলে একটা গ্রামে আমরা 5.5 বিঘা জমি কিনে একদম অর্বাচীন মানে কি বলবো, পূর্ব পশ্চাৎ বিবেচনা না করা মানুষদের মতন আমরা চাকরি বাকরি ছেড়ে এখানে এসে এই 5 বিঘা জমিতে আমরা সেটেল করেছিলাম। সে থেকে 10 বছর আমরা এখানে আছি। আমাদের একটি মেয়ে আছে, তার 14 বছর বয়স। সে এখানে নবনন্দায় পড়ে। ও 5 বছর বয়স থেকে এই খামারেই বড় হয়েছে। আর আপনারা ছবিগুলোতে দেখতে পাবেন যে আমরা প্রথম যখন জমিটা কিনেছিলাম তখন সেই জমিটা একদম ধান মাঠ এখানে যেমন হয় ওরকমই ছিল। ওখানে কিছু খুব একটা গাছটা ছিল না। তা আমরা প্রচুর গাছ লাগিয়েছি এবং আমরা যেভাবে কাজটা করি সেটার কিছু টেকনিক্যাল নাম আছে, কিন্তু মূলত জৈব এবং মিশ্র চাষ, এক ফোঁটাও কোনো রকম ফ্যাক্টরিতে তৈরি কেমিক্যাল ব্যবহার না করে কিভাবে নিজেদের খাদ্য উৎপন্ন করা যায় সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং আমাদের জীবন। এটা মানে অনেকে এসে বলেন যে আপনারা একটা প্রজেক্ট করছেন, বলি জৈবর থেকেও এক ধাপ এগিয়ে ওটা প্রাকৃতিক চাষ, সেটা নিয়ে পরে আলোচনা করছি আমরা। যেমন ধরুন আমরা যখন জৈব চাষের কথা বলি তখন অনেকেই বলেন যে জৈব চাষ করে আবার পৃথিবীকে কি করে খাওয়ানো যায়। আমরা কিন্তু সবাই জানি যে খাবারে যেটা দেয়া হচ্ছে আমাদের ধানে, আমাদের সবজিতে, আমাদের ফলে, সেটা বিষ, সেটা মানুষের জন্য বিষ। বিভিন্ন জায়গায় ওষুধ বলেন চাষিরা, কিন্তু আসলে সেটা বিষ। এবারে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা কেন সবাই জৈব খেতে পারছি না, বা বাজারে যেগুলো আসছে সেগুলো কেন জৈব হচ্ছে না, সেটার সবচাইতে কমন উত্তরটা কি? সবার আগে মানুষ কি বলে যে জৈব জিনিসের সমস্যাটা কি, কেন আমরা জৈব খেতে পারছি না? আপনাদের কি মনে হয়? পাওয়া যাচ্ছে না, বাজারে যথেষ্ট আসছে না। এছাড়াও যে সবকিছু হাই কস্ট, এখনো জৈব জিনিস যা কিছু বাজারে পাওয়া যাচ্ছে সেটা এমনি যেটা পাওয়া যাচ্ছে সেটার থেকে দামটা বেশি হচ্ছে। এছাড়া আর কিছু মানে যদি সবকিছু আমরা জৈবভাবে উৎপন্ন করার চেষ্টা করতাম তাহলে একটা সমস্যা হতো বলে আমরা মনে করি। সেই সমস্যাটা কি? প্রযুক্তি আছে, প্রযুক্তি শিখতে হবে। কিন্তু আমার মনে হয় বারবার যে কথাটা ঘুরে ফিরে আসে সেটা হলো পপুলেশন। না, পলিসির দিক থেকে কি মনে হয় কেন সরকারও মানে জৈব প্রমোট করছেন না, বা সবুজ বিপ্লবের পর থেকে রাসায়নিক চাষ প্রমোট করে আসছেন কেন? হ্যাঁ, এবার এইটা আমাদের এটা ধারণা, এবং আমি প্রথমেই এই মিথটা একদম সরাসরি সপাটে কোনো রকম দ্বিধা না রেখে বলছি এটি একটি মিথ্যে কথা, একদম পরিষ্কার। গত 15 বছরের চাষের অভিজ্ঞতা থেকে, জৈব চাষের অভিজ্ঞতা থেকে বলছি যে কেমিক্যাল না দিলে ফলন হয় না, এটি একটি সযত্নে তৈরি করা মিথ্যে কথা, যেটা ক্রমশ আমাদের মাথায় ঢোকানো হয়েছে। এবং এই যখন জৈব চাষের কথা ওঠে তখন আমরা কিছু আমাদের যাকে স্টক রিঅ্যাকশন বলেন, আমাদের কিছু স্টক রিঅ্যাকশন আছে আর কি। যেমন প্রথমে আমরা বলি যে সবাই তো জৈব খেতে পারবেন না, জৈব হলে পৃথিবীর খিদে কি করে মিটবে, মানে হাউ ডু উই সলভ দ্য হাঙ্গার প্রবলেম। এবার ধরুন আমি বলছি যে আমি শান্তিনিকেতনে একটা গানের স্কুল করব। হ্যাঁ, আপনি আমাকে কি বলবেন যে করুন, খুব ভালো, বাচ্চারা গান শিখবে,
এটা তো একটা সাধু প্রচেষ্টা। হ্যাঁ, আরো আরো গানের স্কুল হোক, কিন্তু আমি যদি বলি যে শান্তিনিকেতনে চলুন আমরা সবাই জৈব চাষ করি, আপনি কি বলবেন? জৈব চাষ করলে সবাই আবার খেতে পাবে না। আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না যে আমি গান শেখালে সবাই গান শিখতে পারবে নাকি। আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন না যে আমি যদি পড়াই কিছু বাচ্চাকে, তাহলে আমি পৃথিবীর সব বাচ্চাকে পড়াতে পারছি নাকি। তাহলে এই জিনিসটাই যে জৈব চাষ করলে আমরা সবাইকে খাওয়াতে পারবো নাকি, এই রিয়াকশনটা আমাদের সবার মধ্যে এলো কি করে? এটা তো অ্যাক্সিডেন্টালি হয়নি, এটা ক্রমশ ক্রমশ আমাদের মধ্যে এই বোধটা তৈরি করা হয়েছে। এবং এটা একটা কর্পোরেট ক্রিয়েটেড মিথ, যেটাতে কিনা আপনি যে মুহূর্তে বলবেন যে আমি জৈব খাবো বা জৈবটা ভালো, আপনাকে গিল্টি ফিল করানো হবে। এটা একটা সাইকোলজিক্যাল গেম, যে আপনি যদি বলেন আমি জৈব খাবো বা আমি জৈবটা ভালো জিনিস, তাহলে খুব সহজে আপনাকে তাহলে আপনি বাচ্চাদের কথা, গরিব বাচ্চাদের কথা আপনি ভাবছেন না কেন? তারা কি খাবে? তারা তো জৈব খেতে পারবে না। সব প্রসেসের মতন, শিক্ষার মতন, সঙ্গীতের মতন, আর্টের মতন, শিল্পের মতন, সব জৈব চাষও একটা প্রসেস, যেটা আজ বললে কাল সব জায়গায় ছড়িয়ে পড়তে পারবে না। কিন্তু আমরা যদি প্রথমেই বলি যে না এটা সম্ভবই না, কারণ এটা যদি আমরা করি তাহলে কেউ খেতে পাবেন না, যাদের খেতে পাওয়া নিয়ে এমনিতে আমাদের মাথা ব্যথা নেই, আমরা কিন্তু জৈব চাষের ক্ষেত্রে সেই খেতে পাওয়াটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ছি। কারণ আবারও আমাদের দোষ নয়, আমাদের ধীরে 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 সবুজ বিপ্লবের পর থেকে এটা খুব সিস্টেম্যাটিক্যালি আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে চাষ যদি জৈব না হয় তবে আমরা খেতে পাবো না, যথেষ্ট প্রোডাকশন হবে না। তাহলে একটু ইতিহাসের কথা প্রথমে বলি, যে আমাদের চাষে বিষ কেন এলো। মানুষ কত বছর ধরে চাষ করছে? আগে মানুষ জঙ্গলে যা হতো সেটা খেতেন, ফল খেতেন, বিভিন্ন কন্দ খেতেন, মাশরুম খেতেন, এগুলো খেতেন ফরেজার আমরা যখন ছিলাম। কিন্তু মানুষের ইতিহাস থেকে কবে থেকে আমরা চাষ করছি? The riverside, so plantation of crops started happening, so people started staying over there. ওইখানে থাকতে আরম্ভ করেছে। And how long ago was that? And many years, centuries back. More 1,000 years. Years, more than 1,000. More. From the time 10,000 বছর মানুষ চাষ করছে। চাষের ইতিহাস মানে যদি আমরা দেখি যে কোথায় কোথায় শস্য দানা পাওয়া গেছে, কোথায় কোথায় মানুষ চাষের জন্য জঙ্গল কেটে জমি তৈরি করেছিল, সেই ইতিহাস ঘাটলে দেখা যাবে ভারতবর্ষ এবং চীন দেশে 10,000 বছর আগে থেকে চাষ হচ্ছে। আমরা বিষ দিয়ে এবং সার দিয়ে কতদিন আমরা খাবার খাচ্ছি? কত বছর? 30, 40, 50 বছর, এর বেশি তো নয়। কিন্তু এই 30, 40, 50 বছরটাতে হ্যাঁ আমরা ধরে নিয়েছি ধরুন 1970 সালে আমাদের দেশে এই বিষগুলো ঢুকতে শুরু করে, কেমিক্যাল সারগুলো ঢুকতে শুরু করে, এবং এই সময়টা থেকে আমরা মেনে নিয়েছি যে এইগুলো ব্যবহার না করলে আমাদের খাদ্য উৎপন্ন করা যাবে না, আমরা খেতেই পাবো না। সবুজ বিপ্লব যেটা করেছে সেটা হচ্ছে কি চাষকে একটা ইন্ডাস্ট্রির মতন স্ট্রিমলাইন করেছে। মানে কি? মানে কোনটার পরে আমি কোনটা করব, জিনিসটাকে যেটাকে আমরা রেজিমেন্ট করাবো। হ্যাঁ, যে একটা ইন্ডাস্ট্রিতে যেমন পর কিছু কিছু কাজ হয়, সবুজ বিপ্লব আমাদের সেই রেজিমেন্টেশন দিয়েছে। তার ফলে কিছু কিছু প্রোডাকশন বেড়েছে। আরেকটা কারণে প্রোডাকশন বেড়েছে, সেটা হচ্ছে আমরা কিছু শস্য চাষ করা বন্ধ করে কিছু শস্য বেশি করে চাষ করেছি। যেমন আমাদের দেশে আগে বর্ষার সময় বর্ষার জলে, আকাশের জলে চাষ হতো, সেটা এখন মাটির তলায় জল দিয়ে গরমে আরেকবার ধান চাষ হয়, দুবার ধান চাষ হয়। দুবার ধান চাষ হলে ধানের প্রোডাকশন বাড়বে। কিন্তু যখন ধান চাষ হতো না তখন অল্প জলে যে ধরনের ফসলগুলো ফলতো সেগুলো ফলানো হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের যেমন যেমন ধান বেড়েছে বা গম বেড়েছে, তেমন তেমন আমাদের সর্ষে কমে গেছে, আমাদের তেল কমে গেছে, আমাদের তিসি কমে গেছে। অয়েল সিড যেগুলো চাষ হতো সেগুলো কিন্তু আমরা এখন ইম্পোর্ট করি কানাডা থেকে। আমরা কানাডা থেকে মুসুরির ডাল, সর্ষের তেল এসব নিয়ে আসি। হ্যাঁ, তো এই অবিশ্বাস্য জায়গাটায় আমরা গিয়ে পৌঁছেছি, কারণ আমাদের দেখাতে হচ্ছে যে আমাদের ধানের প্রোডাকশন বেড়েছে। তো যেমন ধানের প্রোডাকশন বেড়েছে, অন্য জিনিসের প্রোডাকশন কমেছে। এত কথা বলার কারণ এটাই, এই যে বিষ দিয়ে চাষ, এই যে রাসায়নিক সার দিয়ে চাষ, এবং এর ফলে যে আমাদের মধ্যে বিভিন্ন রোগ ইত্যাদি বেড়ে যাওয়া, এটা তো আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি। আপনারা যারা শহরে থাকেন তারা পড়াশোনা করে জানেন, যারা গ্রামে থাকেন তারা নিজের চোখে দেখেছেন যে কৃষক এখন ধানে বিষ দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে যান, এতটা বিষ দেওয়া হয়। মাঠে যখন বিষ দেওয়া হয়
আমরা মানে আমাদের দরজা জানলা বন্ধ করতে হয় মাঝে মাঝে, কারণ আমাদের জিভ গলা জ্বালা করে, মুখের চারপাশটা জ্বালা করে। আমাদের মাঝে দিই না, মানে আমাদের মাঠে অবশ্যই দিই না, কিন্তু যদি 2 কিলোমিটার দূরেও দেওয়া হয়, সেটা আপনি 2 কিলোমিটার দূর থেকে যদি হাওয়া আপনার দিকে বয়ে আসে, তাহলে আপনার মুখের চারপাশটা জ্বালা করবে। এবং আপনি গ্রামে নিশ্চয়ই অনেকে আছেন এখানে যাদের গ্রামে চাষবাস হয়, গ্রামে খোঁজ নিয়ে দেখবেন যে বিষ দেওয়ার সময় চাষিরা মাঠে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে। এই জিনিসটা আমরা খাচ্ছি, আমরা রোজ দুবেলা এটা খাচ্ছি, এবং আমরা মনে করছি যে আমরা যদি এটা না খাই তাহলে আমরা we are somehow betraying civilization, যে আমরা সভ্যতার প্রতিকূলে যাচ্ছি যদি না আমরা এটা করি। সেজন্য প্রথমেই যেটা বললাম যে জৈব চাষ অর্থাৎ বিষ ছাড়া চাষ, সেটা কেন জৈব বলছি এবং প্রাকৃতিক চাষ বলছি সেটা নিয়ে দেবার কথা বলতে, কিন্তু প্রথমে এই কথাগুলো একটু ভাবার দরকার আছে যে বিষ কি করে এলো, কেন এলো। 1970-এর আশেপাশে গ্রিন রেভলিউশন এলো আমাদের দেশে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন বন্ধ হলো তখন বিষের ফ্যাক্টরিগুলো, যেগুলো বেশিরভাগই ইউরোপিয়ান ফ্যাক্টরি ছিল, কিছু আমেরিকায় ছিল, তারা যে বিষটা তৈরি করতো, যেগুলো যুদ্ধে মানুষ মারার জন্য ব্যবহার হতো, সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং মোটামুটি এই একই সময় আমাদের রাসায়নিক মানে কি বলবো প্রযুক্তি আমাদের শেখায় যে এই বিষগুলো আমরা পোকা মারতে ব্যবহার করতে পারি, মানুষ না মারতে ব্যবহার করতে পারি, পোকা মারতে তো ব্যবহার করতে পারি। আমাদের কিন্তু গোটা বিষটার চাষে এসেছে, কারণ এই যুদ্ধের বিষটা আমরা রিপারপাস করেছি, আমরা রিপারপাস করে চাষে লাগিয়েছি। চাষি কোনোদিনও গিয়ে সরকারের কাছে, কোনো কেমিক্যাল কোম্পানির কাছে গিয়ে চাষি কোনোদিনও বলেননি যে সরকার বাহাদুর আমি পোকার ঠেলায় মারা যাচ্ছি, আমাকে প্লিজ বিষ দিন। 10,000 বছর ধরে যে চাষিরা চাষ করে এসছেন তারা জানতেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিষ তৈরি করতে হয়, যেগুলো সামান্য বিষ, হ্যাঁ, আতা পাতা দিয়ে, নিমের তেল দিয়ে, গোমূত্র দিয়ে, নানান রকম জিনিস দিয়ে তারা কন্ট্রোল করতেন জিনিসটা। আমি যখন বন্ধু পোকাদের মারছি তখন আমি শত্রু পোকাদেরও মেরে ফেলছি, পরের বছর শত্রু পোকা আরো বেড়ে যাচ্ছে, আমি আরো বেশি বিষ দিচ্ছি, আরো বেশি বিষ দিচ্ছি, এবং এই বিষটা জলে, হাওয়ায়, খাদ্যে সব জায়গায় মিশছে। আর আমরা শুধু সংখ্যায় এখন অনেক বেড়ে গেছি, কিন্তু মানুষ তো এই গ্রহের একমাত্র বাসিন্দা নয়, আরো তো অনেকে আছে। মানে কে অধিকার দিল এত সবাইকে মেরে ফেলার? আমাদের খাদ্যের কারণে কে অধিকার দিল? পাখি মরে যাচ্ছে, ইঁদুর মরছে যখন, তখন তার সঙ্গে বড় পাখি, মানে আপনি বিষ দিচ্ছেন খেতে, সেই বিষটা পোকার শরীরে যাচ্ছে, সেই মৃত পোকাটা কোনো একটা সামান্য বড় প্রাণী খাচ্ছে, সেই প্রাণীটাকে কোনো একটা পেঁচা বা কেউ খাচ্ছে, এইভাবে বিষটা সারা চারিদিকে আমরা ছড়িয়ে দিচ্ছি। এবং আমরা বিশ্বাস করছি যে বিষ না হলে আমাদের খাদ্য হবে না। তাই সেইটার মানে কি বলবো, এত বড় ধৃষ্টতা নেই বলার যে এইটার বিপ্রতিপে কোনো মানে একজন বা দুজন সাধারণ মানুষ দাঁড়াতে পারে। আমরা যেটা চেষ্টা করছি, ছোট্ট করে একটা মডেল, আমাদের মানে 2 একরের ফার্ম, 5.5 বিঘা চাষের হিসেবে খুবই ছোট, কিন্তু আমাদের পুকুর আছে, বাড়ি আছে, আমরা মিশ্র চাষ করি, অর্থাৎ গাছপালা, ফলের গাছও আছে, কিছুটা চাষের জায়গা আছে, সবজির জায়গা আছে। আমরা মোটামুটি আমাদের নিজেদের ধান, মানে পুরোটাই চাল যেটা খাই সেটা, আমাদের পুরোটা ডাল, আমাদের পুরোটা না খানিকটা ডাল, আমাদের সমস্ত সবজি, আমাদের সব ফল, মাছ, আর হাঁস আছে, হাঁসের ডিম, এটা আমরা উৎপন্ন করি। এর বাইরে যা দরকার হয় সেটা আমরা বাজার থেকে কিনি, বেশিরভাগটাই আমাদের খামার থেকে আসে। আমরা আমাদের উদ্বৃত্ত যে চালটা হয় সেই চাল এবং চাল রিলেটেড প্রোডাক্ট, চিড়ে মুড়ি, এগুলো বিক্রি করি। গাছে যে ফলগুলো হয় সেগুলো দিয়ে জ্যাম, সিরাপ এসব তৈরি করি, সেগুলো বিক্রি করি। আর আমরা দুজন মিলে খামারে কয়েকটা ট্রেনিং প্রোগ্রাম পড়াই আর কি। খামারের বাইরে, খামারের উপর নির্ভরশীল নয় এরকম কোনো ইনকামের সোর্স আমাদের নেই। খামারটাই আমাদের খাইয়ে পড়িয়ে গত 10 বছর বাঁচিয়ে রেখেছে। যা আমরা রোজগার করতাম তার থেকে অবশ্যই এখন অনেক কম রোজগার করি, বা শহরে চাকরি করলে যা রোজগার করা যায় তার থেকে অনেক কম রোজগার করি, কিন্তু আমাদের তো খরচাও কম, গ্রামের মধ্যে থাকি, আমাদের মল টল নেই, তো সেই জন্য আমাদের মানে এমন নয় যে চোখের সামনে সবসময় প্রলোভন আছে। এই মেলা টেলায় এলে একটু প্রলোভিত হয়ে পড়ি ঠিকই, কিন্তু এগুলো তো হাতের কাজ, এগুলো প্রাণের জিনিস, এগুলোর জন্য সবসময়তেই একটু জায়গা করতে হয়। কিন্তু সব মিলিয়ে মানে এই জীবনটা আমরা তৈরি করেছি, এবং এটাতে আমাদের গভীরভাবে আমরা বিশ্বাস করেছি যে এরকম ছোট ছোট ভাবে কাজ করা সব জায়গায় সম্ভব। যাদের বাগান আছে তারা চেষ্টা করলেই মানে মালিরা যে পরিমাণে বিষটা দিতে আপনাদের বলছেন সেই জায়গাটা থেকে সরে আসতে পারেন, এবং এখন যতটুকু খাদ্য উৎপন্ন করছে তার থেকে অনেক বেশি খাদ্য উৎপন্ন করতে পারেন। মানে শান্তিনিকেতনে কিন্তু সবার বাড়িতে যা জায়গা আছে তাতে শান্তিনিকেতনের সবজির বাজারই থাকার কথা।
কারণ আপনি যে উৎপন্ন করবেন তার উদ্বৃত্ত কিছুটা হবে। হ্যাঁ, এবং এই উদ্বৃত্তগুলো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাবার কথা যেখানে শান্তিনিকেতনে কিন্তু প্রায় কারোরই সবজি কিনে খাওয়ার কথা নয়, যদি সঠিকভাবে মাটি, জল, আপনার পোকামাকড়ের ভারসাম্য সবকিছু ঠিক রাখা যায়, তাহলে কারোর বাজার থেকে সবজি কিনে খাবারই দরকার হবে না। আর বড় বড় পুরোনো ফল গাছ আছে, মানে চমৎকার ব্যাপার, বড় বড় আম গাছ সবার বাড়িতে, মানে কত কিছু এখানে করা সম্ভব। মানে আমরা খানিকটা সেই স্বপ্নটা দেখে এখানে এসেছিলাম। আর যেটা বললাম যে আমরা এই ট্রেনিংগুলো করাই আমাদের খামারে, কখনো কখনো অনলাইনও করাই। তো এটা আমাদের ইচ্ছে, এবং আমাদের সঙ্গে মানে যদি কারো মনে হয় যে এই রাস্তায় একটু এগোবেন, এটা একটা না, মানে এটা একটা কমিউনিটি এফর্ট। আমরা 10 বছর ধরে কাজ করছি, অনেকেই আমাদের ছাত্রছাত্রীরা চেনা জানা আশেপাশের মানুষজন এই ধরনের কাজকর্ম শুরু করেছে, কিন্তু আরো মানুষকে আমাদের সঙ্গে পেলে এটা আমাদের ভালো লাগবে। কারণ আমরা বিশ্বাস করি যে কোনো সাকসেসফুল সিস্টেম না একটা বড় এন্টিটির তলায় বিশাল একটা জিনিস হলে ভালো নয়। সেই কারণে অর্গানিক ফার্মিং নিয়ে কথা বলবো। এবং ক্রমশ আমাদের পৃথিবীটা এমন হচ্ছে যে 3টি লোক কি 4টি লোকের হাতে আমাদের যাবতীয় সমস্ত কিছু কন্ট্রোল চলে গেছে। আমাদের খাদ্যের কন্ট্রোল যদি পৃথিবীর 3জন বা 4জনের হাতে চলে যায়, তার মতো দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না। খাদ্যের কন্ট্রোল নিজেদের কাছে রাখতে হবে, কারণ খাদ্য জরুরি। আবহাওয়া পাল্টাচ্ছে, মানে বৃষ্টির সময়, পরিমাণ সবকিছু পাল্টে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই সময় দাঁড়িয়ে যদি খাদ্যের কন্ট্রোল নিজেদের হাতে থাকে, সেটা একটা বিরাট বড় এম্পাওয়ারমেন্ট, সেটা একটা বিশাল শক্তি। সবাই মিলে যদি একসঙ্গে কাজ করা যায়, তাহলে সেটা খুবই সবার জন্যই, এবং খুব আনন্দের কাজ এটা। মানে গাছে একটা ফল হলে তো বুঝতেই পারেন যে কত আনন্দ হয়, যদি একটা বেগুন ধরে, একটু ঢেঁড়স হয়, আমরা সবাই আনন্দ পাই। তো সেই আনন্দটা আমার মনে হয় যে সবার পেলে, সবাই একসঙ্গে পেলে আরো ভালো হয়। আর দেওয়াল তাহলে একটু বলে দাও। তো আমরা সবাই বুঝতে পেরেছি জৈব চাষ কি। জৈব চাষ মানে হচ্ছে যে চাষে রাসায়নিক চাষের মতো কেমিক্যাল সার, কেমিক্যাল বিষ আমরা দেব না, সেটাই জৈব চাষ। তো আমরা যেটা আজকের বিষয়, সেটা হচ্ছে জৈব চাষ বনাম প্রাকৃতিক চাষ। আমরা যেটা করি সেটা আমরা বলি প্রাকৃতিক চাষ, ন্যাচারাল ফার্মিং। তো জৈব চাষ মানে তো রাসায়নিক দিচ্ছি না, রাসায়নিক সার দিচ্ছি না, রাসায়নিক বিষ দিচ্ছি না। তাহলে প্রাকৃতিক চাষ নতুন কি বলছে? প্রাকৃতিক চাষ এটাই নতুন বলছে যে শুধু রাসায়নিক ব্যবহার বন্ধ করলেই হবে না, আমাদের এই সাস্টেনেবিলিটি, জলবায়ু পরিবর্তন, এগুলোর কথা যদি মাথায় রাখি, তাহলে আমাদের দেখতে হবে যে সার ব্যবহার করে বা যে বিষ ব্যবহার করে আমরা চাষ করছি, সেটার সোর্স কোথায়, কত দূর থেকে আসছে। ট্রান্সপোর্টেশন নিয়ে ভাবতে হবে। আমাদের ভাবতে হবে শুধু মানুষের খাবার নয়, আমাদের ভাবতে হবে যে আমাদের সাথে পশু পাখি, পোকামাকড় সবাই বেঁচে আছে কিনা, সেটাও ভাবতে হবে। আমাদের ভাবতে হবে যে আমাদের যে প্রোডাক্ট হচ্ছে, প্রডিউস হচ্ছে, সেটা কি আমরা এক্সপোর্ট করব? এক্সপোর্ট করা মানে কি দাঁড়াচ্ছে? এক্সপোর্ট করা মানে হচ্ছে, জৈব চাষ কিন্তু কোথাও বারণ করছে না যে এক্সপোর্ট করতে পারবেন না, বরং সরকার, যে কোনো সরকারই যখন জৈব চাষ প্রমোট করেন, তখন বলেন জৈব চাষ করুন, এক্সপোর্ট করবেন। ইউএসএতে, ইউরোপে প্রচুর ডিমান্ড আছে। যখন আপনি এক্সপোর্ট করছেন, তখন এই ডায়াগ্রামটা ভাববেন যে একটা ইকোসিস্টেম থেকে যখন অনেক দূরে কিছু জিনিস, কিছু প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে, তখন সেই প্রোডাক্টের যত ইনগ্রিডিয়েন্ট, মানে আপনার জমির ফার্টিলিটি, যেটা মাইক্রোবিয়াল কমিউনিটি 1 বছর ধরে তৈরি করেছে, আপনার জমির সালফার, পটাশিয়াম, ফসফরাস, সমস্ত কিছু কিন্তু এই প্রোডাক্টের সাথে বিদেশে চলে যাচ্ছে এক্সপোর্ট করার সাথে সাথে। আর এটা কিন্তু ওয়ান ওয়ে ট্র্যাক। এই রিসোর্সগুলো আপনি যখন, ধরা যাক 1000 টন ধান আপনি ইউএসএতে পাঠিয়ে দিচ্ছেন, তার মানে 1000 টন ধান মানে ওই কিছু পরিমাণ সালফার, কিছু পরিমাণ পটাশিয়াম, কিছু পরিমাণ ফসফরাস, কিছু পরিমাণ নাইট্রোজেন, যেগুলো আপনার জমি থেকে আসছে, সেগুলো আপনি বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আর কোনো দিনও আপনার দেশে ফেরত আসছে না। তাহলে আমরা এইভাবে যদি পাঠাতে থাকি, এই মেটেরিয়াল, এই মিনারেলগুলো তো সব আমাদের সয়েলে রয়েছে,
এইভাবে যদি পাঠাতে থাকি তাহলে 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছরের জন্য ওটা আমরা সাস্টেইন করতে পারি, কিন্তু এটা অবশ্যই 500 বছরের জন্য করতে পারি না। এবং জল, হ্যাঁ, জৈব চাষে কিন্তু আপনি মাটির তলা থেকে যদি জল ব্যবহার করেন সেটা কোনো বারণ নেই। আপনি যত ইচ্ছে মাটির তলার জল ব্যবহার করে গ্রাউন্ড ওয়াটার লেভেল খতম করে দিন, তারপরে জৈব চাষ করতে পারেন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি জৈব চাষ বনাম প্রাকৃতিক চাষ বোঝানোর জন্য। ইউএসএতে জৈব চাষ সবচেয়ে বেশি হয় ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়া আপনারা জানেন একদম ওয়েস্ট কোস্টে। এবার ক্যালিফোর্নিয়ায় জৈব চাষ হওয়ার জন্য কোথা থেকে সার পায়? গোবর সার আসে কোথা থেকে? না, ভার্জিনিয়া থেকে। ভার্জিনিয়া হচ্ছে একদম ইস্ট কোস্টে। ভার্জিনিয়ায় কাউ বেল্ট আছে, ওখানে প্রচুর পরিমাণে মানে কাউ ফার্মিং হয়। সেইখানের ম্যানিওর মানে, এবং ইউএসএ জানেনই আমাদের দেশের তুলনায় অন্তত 4 গুণ বড়। ইস্ট কোস্ট থেকে ট্রাক ট্রাক ম্যানিওর যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়, জৈব চাষ হচ্ছে। এবং জৈব চাষের মানে ওখানে জৈব চাষের জন্য মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে, কেননা ওখানে মানে সবচেয়ে বড় অ্যাকুইফার যেটা ওগোলালা অ্যাকুইফার প্রায় শেষের দিকে, মানে আর 10-20 বছর পরে ক্যালিফোর্নিয়ায় কোনো চাষই হবে না। এইটা হচ্ছে জৈব চাষ। যখন প্রাকৃতিক চাষের কথা বলছি তখন আমরা ভাবছি যে এই জলটা, যে জলটা নিচ্ছি সেই জলটা কোথা থেকে আসছে? এই জলটা আমি যে ব্যবহার করছি আমার পরবর্তী অন্তত 4-5 প্রজন্ম কি এই জলটা পাবে? আমরা আমাদের জমিতে যে চাষটা করি তাতে আমরা অবশ্যই রাসায়নিক তো দিই না, কিন্তু জলটাও যেটা ব্যবহার করি সেটা চাষের জন্য কোনো গ্রাউন্ড ওয়াটার আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি বৃষ্টির জল সরাসরি, কিংবা বৃষ্টির জল পুকুরে ধরে পুকুরের জল দিয়ে আমরা চাষ করি। আর যে সমস্ত জিনিস, যেমন একটা মজার কথা বলি, একজন চাষি, এখানেরই একজন চাষির সাথে কথা হচ্ছিল, তিনি জৈব চাষ করেন বহু বছর ধরে। তিনি বলছিলেন আমি ভালোভাবে জৈব চাষ করি, আমি টাটার খোল ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে খোলের মান সবই সমান। এবার টাটার খোল ব্যবহার কর মানে ব্র্যান্ডেড একটা খোল ব্যবহার করলে সেটার গুণমান অনেক বেড়ে যাবে, সেটা অনেক ভালো জৈব চাষ হবে, সেটা হয় না। প্রথম কথা হচ্ছে পাশের বাড়ির খোলও যা, টাটার খোলও তাই। 1 নম্বর ব্যাপার হচ্ছে দুটোই 1 নম্বর পয়েন্ট হচ্ছে দুটোই সমান মানে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে টাটার খোল হয়তো আসছে, আমি জানি না কোথা থেকে আসে। টাটার খোল কোথায় তৈরি হয়? গুজরাটে হয়তো, আমি জাস্ট ফর এক্সাম্পল ধরে নিচ্ছি। তো সেই গুজরাট থেকে ট্রাক ট্রাক টাটার খোল আসছে পশ্চিমবঙ্গে, টাটার খোল দিয়ে জৈব চাষ হচ্ছে। তো জৈব চাষের সীমাবদ্ধতাটা কিন্তু ওখানেই। তো আমরা মানে অবশ্যই জৈব চাষ সব জায়গায় হওয়া উচিত, এবং জৈব চাষ শুড বি দ্য নিউ বেস লাইন। রাসায়নিক ব্যবহার করা একদমই উচিত না। জৈব চাষ অনেক বেশি আপনার স্বাস্থ্যের জন্য, মানে জৈব চাষের প্রোডাক্ট আপনার স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো, কিন্তু সেখানেই থেমে থাকলে চলবে না। আমাদের কিন্তু আরো এক ধাপ এগিয়ে আমাদের প্রকৃতি পরিবেশের কথা ভাবতে হবে। আমাদের ভাবতে হবে সমস্ত সম্পদের কথা। আমরা স্থানীয় সম্পদ দিয়ে করতে পারছি না। চাষ করতে আমাদের গুজরাট থেকে টাটার খোল আনতে হচ্ছে, কিংবা তামিলনাড়ু থেকে কি বলে গোবর সার আনতে হচ্ছে, সেটাও আমাদের ভাবতে হবে। তো সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে প্রাকৃতিক চাষ। আর আরেকটা যেটা সকলের এখন প্রশ্ন, যে কোথা থেকে জৈব জিনিস কিনবো? অবশ্যই বড় চেন থেকে কিনবেন না, কারণ তারা কোথাকার জিনিস কোথায় নিয়ে আসছেন। যেটা দেওয়াল বলছিল যে আমাদের তো পারপাসটাই হারিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতির ভালো করার জন্য, নিজেদের ভালো করার জন্য আমরা জৈব চাষের কথা ভাবছি, কিন্তু আমার যদি অস্ট্রেলিয়া থেকে আমার জন্য জৈব কিউই আসে, হ্যাঁ, সেটা অর্থহীন। কিউইতে যা পুষ্টি আছে এখানে আশেপাশে খুঁজলে, এই যে আমাদের বলচি ফুল হয় না খালের ধারে, ছোট ছোট বসন্তকালে এই শীতের শেষে সুন্দর ছোট ছোট বাচ্চারা কুড়িয়ে আগে খেত। যে ফল বাচ্চারা কুড়িয়ে খেত, তাতে যে পুষ্টিগুলো ছিল, এখন হঠাৎ করে মিডিয়ার গুণে, খবরের কাগজের গুণে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিউইতে আছে, চিয়া সিডে আছে, হ্যাঁ, আরো কিসব জিনিসে আছে, ড্রাগন ফ্রুটে আছে। কেন? আমাদের ফলগুলো কি দোষ করলো? যে ফল আমরা চিরকাল খেয়ে এসেছি, গাছের পেয়ারা নিয়ে সায়েন্টিস্টদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে একটা ফলের মধ্যে এত কিছু পুষ্টিগুণ আছে। তো সে ঘরের দোরগোড়ায় হচ্ছে বলে গেঁয়ো যোগী ভিক পায় না, এখন আমাদের কিউই খেতে হবে, ব্রকলি খেতে হবে। কেন? মানে আমরা চিরকাল যা খেয়ে এলাম, আমরা শাক পাতা যা খেতাম, কচুয়াটা খান না, মানে তাতে
ব্রকলিতে যে পুষ্টি আছে সেটা মানে ব্রকলি তার আপনার দূর থেকে আসা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরা ব্রকলিতে সেই পুষ্টি নেই, কোনোদিনও হবে না। আর ওটা অখাদ্য খেতে লাগে, যেটা মানে 15 দিন ধরে ট্রানজিটে ছিল, তারপর এয়ার কন্ডিশনিং এর মধ্যে 10 দিন ছিল, তারপর আপনি সেটা একটা বড় চেন থেকে কিনে সেটা তেল দিয়ে স্টার ফ্রাই বানিয়ে খাচ্ছেন। তার থেকে ওই পুকুর পাড়ে যে কলমি শাক হয়েছে তার স্বাদ অনেক হাজার গুণে অনেক বেশি। আমাদের চারপাশে অনেক সাধারণভাবে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোর প্রতি আমাদের আরেকটু অ্যাটেনশন দিতে হবে, আরেকটু মনোযোগী হতে হবে। যে আগে আমরা কি খেতাম, মা কি বানিয়ে দিতেন, ঠাকুমারা কি রান্না করতেন, তখন তো ব্রকলি ছিল না। এটা চাষিদের এবং উপভোক্তাদের উভয়দের দিকেই এই কথাটা বলা, যে চাষিরা আমাকে ফোন করে বলেন যে ম্যাডাম একটু বলুন তো কেমন করে ব্রকলি চাষ করি। কেন ব্রকলি কেন চাষ করি? না আমরা এক্সপোর্ট করব। এবারে তিনি কি করেন, তিনি হয়তো 10 বিঘা লিজ নিলেন, 10 বিঘার জন্য তিনি হাইব্রিড ব্রকলির সিড কিনলেন, তাতেই তার বেরিয়ে গেল হয়তো 2 লাখ টাকা। তারপরে তিনি জল কিনে সেটাতে জল দিলেন, সার কিনে সেটাতে সার দিলেন। শেষমেশ যখন তার বিক্রি করার সময় হলো তার মার্কেট নেই, কারণ তিনি আগে ভাবেননি যে আমি ব্রকলিটা কোথায় বিক্রি করব। তিনি টিভিতে দেখেছেন, কোনো একটা ইউটিউব চ্যানেলে দেখেছেন যে কোনো এক চাষি ব্রকলি বিক্রি করে 10 লক্ষ টাকা করেছিল। চাষিদের এক মাসে 10 লক্ষ টাকা হয় না, মানে আমরা একটু সফিস্টিকেটেড চাষি, আমাদেরও হয় না, বিশ্বাস করুন। 10 টাকা ধার পাশ দিয়েও যাই না। যদি সৎভাবে সঠিকভাবে জৈব চাষ করতে হয় তবে তার থেকে লাখ লাখ টাকা হবে না। কি হবে? সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত হবে। আপনি যাকে জন্মদিনের অনেক ক্রিম দেওয়া কেক আর প্লাস্টিকের বারবি কিনে দিচ্ছেন, তার হাতে আপনার ইনহেলারটা দিতে হবে। সেইটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমাদের প্রায়োরিটি গুলো গুলিয়ে গেছে, যে আমাদের বাচ্চাকে আমরা কি দিচ্ছি। আমরা চোর, আমরা ডাকাত, আমরা আমাদের সন্তানদের থেকে জল চুরি করছি, মাটির তলার জল চুরি করছি আমরা আমাদের সন্তানদের থেকে। এর মতো এর বড় প্রতারণা আর হয় না। আমরা ওদের হাওয়াটাকে বিষাক্ত করে দিয়েছি। ওরা কলকাতার 35% বাচ্চার ইনহেলার লাগছে এখন। আমরা এটাকে নরমালাইজ করেছি, আমরা বলছি যে এটা এরকম তো হয়, ওরা একটা ইনহেলার আছে। বাচ্চারা আসছে আমাদের কাছে, আমি দেখছি ব্যাগ ভর্তি ঠাসা ওষুধ, ছোট ছোট বাচ্চাদের। আপনারা জানেন, আমি কিন্তু কোনো বাড়িয়ে বলছি না এই কথাগুলো। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের আবার এই প্রায়োরিটি গুলো ভাবার দরকার হচ্ছে, যে কোনটা জরুরি, খাবার জরুরি না সেলফোন জরুরি। সেলফোন চিবিয়ে তো খাবো না। দামের কথা অনেকে বলছিলেন, আমার মনে হয় এবার একটুখানি প্রশ্ন উত্তরেও আমরা যাই, সময় অনেকটা আমরা নিয়ে নিয়েছি। যে জৈব খাবার ব্যাপারে বা জৈব কোথায় পাবো, কি করে জানবো সঠিক জৈব, এই ধরনের প্রশ্নগুলোতে আমরা যেতে পারি। আর দামের ব্যাপারে যেটা আমি বলছিলাম, এক হচ্ছে যে হ্যাঁ অনেক প্রতারক আছেন যারা বিনা কারণে জৈব জিনিসের দাম বেশি নেন, বিশেষ করে আবারও লার্জ চেন সবসময় তাদের সুবিধা আছে, কারণ আপনি যখন ওই দরজা দিয়ে ঢুকছেন তখন আপনি আপনার দরদামের মনোবৃত্তিটা বাইরে রেখে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কিন্তু সাহস নেই একটা স্লাইডিং ডোরের ভেতর দিয়ে এয়ার কন্ডিশনিং এ ঢুকে গিয়ে দরদাম করার। আপনি করবেন না, আপনি বাইরে যে লোকটি চট পেতে বসে আছে তার সঙ্গে দরদাম করবেন, তাই না? সে যদিও তার বাড়ির পিছনে হওয়া কলমি শাকটুকু তুলে নিয়ে এসছে, ওখানে আপনি দরদাম করে 2 টাকা কমাবেনই। আপনি যান তো রিলায়েন্সের কাছে দরদাম করতে, আমাদের কারো সাহস হবে? এখানে প্রথম কথা হচ্ছে একটা মেন্টালিটি চেঞ্জ আমাদের দরকার। খাবার জরুরি, খাবারের জন্য যদি 2 টাকা বেশি দিতে হয় তাহলে দেবো। অসৎভাবে কেউ টাকা নিচ্ছে নিশ্চয়ই তাকে সেটা দেবো না, বা অস্বাভাবিক একটা কিছুর দাম বেড়ে আছে নিশ্চয়ই দেবো না। কিন্তু ছোট ব্যবসায়ীর সঙ্গে আজকে যারা এখানে এসেছেন সরাসরি জিনিস বিক্রি করেছেন তাদের সঙ্গে দরদাম করা পাপ একদম। আমরা একটা সেলফোনের জন্য কারোর সঙ্গে দরদাম করতে পারছি না। কেন আমরা ছোট ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছি? আমি যদি অ্যাফোর্ড করতে না পারি তাহলে আমি কিনবো না ওটা, আমি যদি না পারি, আজকে উনি যে পরিশ্রমটা দিয়েছেন তার তো দাম আমাকে দিতে হবে। জৈব চাষের ক্ষেত্রে ব্যাপারটা একই, যে আমি যদি চাই একটা ভালো জিনিস আমাকে হয়তো 2 টাকা বেশি দিতে হবে, এবং সেটা আমি কি কারণে দিচ্ছি, আমার ইনভেস্টমেন্টটা কি, সেটা নিয়ে একটুখানি ভাবার সময় হয়েছে। অন্যান্য বিষয়গুলো প্রশ্নগুলো একটু আপনাদের থেকে শুনতে চাইছি, যদি কারোর প্রশ্ন থাকে। ন্যাচারাল ফার্মিং করতে কি প্রোডাক্টিভিটি একই রকম থাকে কম্পেয়ার টু জৈব চাষ? হ্যাঁ, প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি সেটাও একটুখানি মানে আবার হয়তো একটু ওখানে একটা মানে ভাবনা চিন্তারও ব্যাপার থাকে। যেমন ধরুন যখন আমরা ন্যাচারাল ফার্মিং করছি তখন ধানের, হ্যাঁ ধান মাঠে যখন বিষ দেওয়া হয় তখন ধান মাঠের মাছ ছোটখাটো যে এড়ি বুগলি যেগুলো হয় সেগুলো মরে যায়।
সেগুলো ওখানে থাকে না। অতিরিক্ত ইউরিয়া দেওয়ার ফলে এখন ধানের যে খড়টা হয় সেই ধানের খড়টা দুর্বল হয়। জৈব চাষে, সেটা জৈব হোক ন্যাচারাল হোক যাই হোক, মানে বিষ ছাড়া এবং রাসায়নিক সার ছাড়া যে চাষটা করা হচ্ছে সেখানে আমার প্রোডাকশনটা তিনটে জিনিসের হচ্ছে। এক, আমি সুন্দর শক্ত লম্বা খড় পাচ্ছি যেটা দিয়ে আমি গরুকে খাওয়াতে পারি, আমার মাটি ঢাকা দিতে পারি, আমার খড়ের চাল আমি ছাড়াতে পারি, তাই সেই খড়ের কোয়ালিটি অনেক ভালো, কারণ সেটা চট করে বেড়ে ওঠে। দুই, গ্রামের লোকের একটা বড় পার্ট নিউট্রিশনের প্রোটিন আসতো কিন্তু ধান মাঠের মাছ, ধান মাঠের গেড়গুগলি থেকে। সেই প্রোটিনের সোর্স এখন একমাত্র হরমোন খাওয়ানো অসুস্থ অ্যান্টিবায়োটিক দেওয়া মুরগি। গ্রামের লোকের প্রোটিনের সোর্স এখন কিন্তু এটাই। তো সেখানে ওই প্রোটিনের সোর্সটাকে আমরা কম্প্রোমাইজ করে এখন আমরা বলছি গ্রামে ম্যালনিউট্রিশন হচ্ছে। কিন্তু বর্ষাকালে যখন মানুষ মানে শাক তুলে ধান মাঠে নিড়েন দিয়ে যখন বাড়ি যাচ্ছেন, তখন নিড়েন দিয়ে যেটা তুলছেন তার মধ্যে অনেকটা শাক আছে, এডিবল শাক। কিছুটা মাছ আঁচলে ভরে, মানে এরকম আঁচল ভরে যায় মাছ, এত মাছ হয় জৈব ধানের খেতে। তো সেই জন্য বলছি প্রোডাক্টিভিটি, আবারও আপনার প্রথম প্রশ্নটা সোজাসুজি উত্তর দিয়ে সমান সমান হবে। যদি মাটি সঠিকভাবে মেনটেন করা যায়, যদি সঠিক বীজ ব্যবহার করা যায়, যদি সঠিক সময়ে চাষ করা হয়, তাহলে প্রোডাক্টিভিটি একদম সমান সমান হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জৈব এবং প্রাকৃতিক চাষের তফাৎটা হচ্ছে যে আমাদের ধরুন 5.5 বিঘা আছে, ঠিক আছে, তার মধ্যে আমাদের 1-1.5 বিঘাতে আমরা ধান চাষ করি এবং বাকিটায় কিন্তু মিশ্র চাষ আছে, গাছপালা আছে, সব মিলিয়ে একটা সিস্টেম, একটা ইকোসিস্টেম তৈরি করছি। সেটা হচ্ছে প্রাকৃতিক চাষের এমফাসিস। আর জৈব চাষের ক্ষেত্রে হয়তো 5.5 বিঘা মানে 5.5 বিঘাতেই আমি ধান চাষ করলাম। আর আরেকটা কথা বলেনি, ফিলোসফিক্যালি জৈব চাষটা অনেকটা কেমিক্যাল চাষের মতো, মানে ফ্রম প্রোডাকশন পার্সপেক্টিভ, মানে জৈব চাষিরা মানে ওই মাঠটাকে, যে জমিটাকে অনেকটা ল্যাবের পেট্রি ডিশ হিসেবেই দেখেন, রাসায়নিক চাষের মতো। আমি কিছু ইনপুট দিলাম, কিছু আউটপুট পেলাম, কতটা ইনপুট দিলাম কতটা আউটপুট পেলাম, এইটা হচ্ছে হিসেব। সেটা রাসায়নিক চাষে ইউরিয়া, ডিএপি কি বিভিন্ন রকম থাইমেট দিয়ে হয়। জৈব চাষে সেটা হয়তো গোবর সার দিচ্ছে, আমি 5 ট্রলি গোবর সার দেবো, আমি 50 টন 50 কুইন্টাল ধান পাবো, এরকম একটা মেন্টালিটি। আর প্রাকৃতিক চাষের ক্ষেত্রে আমরা বলছি যে সয়েল ফার্টিলিটি আমরা বজায় রাখবো, আস্তে আস্তে বিল্ড করব। মানে ওটা পেট্রি ডিশ নয়, ওটা একটা মাইক্রোবিয়াল কমিউনিটি। ওটা মানে ওটার ফার্টিলিটি ও নিজেই বজায় রাখতে পারবে আমরা যদি সঠিকভাবে ওটাকে ব্যবহার করি। মানে জীবন্ত জিনিস হিসেবে আমরা ধরছি জমিটাকে। আর কোনো প্রশ্ন? সঠিক জৈব কিভাবে চিনবেন, এই প্রশ্নটা কারো? যিনি উৎপন্ন করেন তার থেকেই নেবেন। আপনার কাছাকাছি এমন মানুষ খুঁজে বার করুন যিনি জৈবভাবে চাষ করছেন। হয়তো সব জিনিস এক জায়গায় পাবেন না, এই ছাপ দেওয়া সার্টিফিকেশন হ্যান ত্যান এসবের উঠে গিয়ে এখানে যেমন সরাসরি কেনা বেচা হচ্ছে, সরাসরি কেনা বেচার জায়গাটা খুব ভালো। ওরকম যদি কাউকে পান যিনি সরাসরি চাষ করছেন, আর নিজেরাও করুন, মানে টবে হোক, বারান্দায় হোক, ছাদে হোক, যেখানে হোক, সামান্য করে খাদ্য উৎপন্ন করে দেখুন, ভালো লাগবে। আমাদেরও আজকে এখানে এসে খুব ভালো লাগলো। এখানে আলোচনাটা আজকে শেষ করছি। সংগঠকদের একটা ধন্যবাদ জানাই, আমরা কাউকে ধন্যবাদ জানাই। জলের বোতল রাখার জলের আমি ভয়ে ব্যাগে জলের বোতল নিয়ে এসেছি, কারণ এখন যেখানেই যাই সেখানে একটা প্লাস্টিকের বোতল পাই, ফলে এটা খুব মন ভরানো একটা ব্যাপার যে কেউ এটা আপনারা ভেবেছেন এটা নিয়ে যে ছুড়ে দেওয়ার মতন একটা প্লাস্টিকের বোতল রাখেন। এটা খুবই সুন্দর একটা ভাবনা। আলোচনার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের যে ট্রেনিং গুলো হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এটা আমাদের ফেসবুক পেজ স্মেল অফ দ্য আর্থ, এখানে গেলে মোটামুটি আমরা কি করি সেটা সম্পর্কেও জানতে পারবেন। আর আমরা ছোট করে কোর্স পড়াই, 3 দিনের কোর্স পড়াই, 7 দিনের কোর্স পড়াই, যেখানে এলে ধরুন কেউ চাইছেন ছাদের বাগান করতে, কেউ চাইছেন সামনে একটু বাগান করতে, কেউ চাইছেন আচ্ছা আমরা 3 বন্ধু মিলে জমি নিয়েছি একটু কাজ করব, সেই ট্রেনিং গুলো আমরা দিই। ফলে সেগুলোতে যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ফেসবুক পেজে আমাদের সব কন্ট্যাক্ট পেয়ে যাবেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, মানে পরে হ্যাঁ করো। হ্যাঁ, আমি জানি না এখানে কয়েকজন চাষ করেন, তো ওই ধরনের চাষ করতে গিয়ে মানে কোনো রাসায়নিক ছাড়া চাষ করতে গিয়ে যে প্রবলেমগুলো হয় তার ভিতরে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে
মানে রোগ পোকার আক্রমণ। মানে রোগ পোকার জন্য আমরা কি করতে পারি আর কি? না অনেক সময় এটা খুব সমস্যা তৈরি হয় যে বেশ ভালোই হলো গাছপালাগুলো, কিন্তু ওই আক্রমণ হলো এবং শেষ হয়ে গেল। মানে এটা কি সম্পূর্ণভাবে শস্য শেষ হয়ে যাওয়ার কথা বলছো? মানে অনেকটা নষ্ট মানে করে দেয়। সবজির কথা বলছো? সবজি না? এবং ধানের ক্ষেত্রে তো হচ্ছেই, সবজির ক্ষেত্রে তো খুবই হয় আর কি। হ্যাঁ, ভালো প্রশ্ন। প্রথমত হচ্ছে গিয়ে যে এটা আমাদের অভিজ্ঞতা, এটা শুনতে আশ্চর্য লাগতে পারে, কিন্তু মাটির মানে মান যত ধীরে 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 মানে প্রতি বছর ভালো হতে হতে যাবে, তত কিন্তু রোগ পোকার আক্রমণ কমে। বহু পোকা মাটি আশ্রয় করে, ফলে মাটির স্বাস্থ্য ভালো হলে যেটা সম্পূর্ণ ইকোসিস্টেম, সেটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি পাবে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে লেডিবাগ আসবে, সময়ের সঙ্গে সঙ্গে যেটা গঙ্গা ফড়িং আমরা বলি প্রেইন ম্যান্টিস আসবে, সময়ের সঙ্গে সঙ্গে মাকড়সার সংখ্যা বাড়বে। হ্যাঁ, মাকড়সা কিন্তু আমাদের অসম্ভব ভালো একটা বন্ধু পোকা। তো এগুলো যেমন যেমন মাটির স্বাস্থ্য ভালো হবে, এক। দুই হলো কিছু পোকামাকড়ের আশ্রয় রাখা, যে কারণে চাষের সঙ্গে সঙ্গে বড় গাছপালা, ছোট ঝোপঝাড় এগুলোর প্রয়োজন আছে। খাদ্য উৎপন্ন করা কিন্তু শখের ফুলের বাগান নয়। সমস্ত ঘাস উপড়ে ফেলে দিলাম, ঘাস মারা বিষ দিয়ে ধারে ধারে ঘাসগুলোকে মেরে দিলাম, বা মানে একদম ন্যাড়া করে ফেললাম, এইটা করলে পোকামাকড়ের আশ্রয় থাকে না। ফলে পোকামাকড়ের আশ্রয় তৈরি করা একটা কনসিয়াস কাজ। আমি এটা কনসিয়াসলি করবো, আমি আরো বেশি পাখি ডাকবো, আমি আরো বেশি পোকামাকড় ডাকবো, যাতে করে আমার সিস্টেমটা ব্যালেন্সড হয়। যত বেশি পোকা আসবে, তত আমার ইন্টেন্ডেড যে ফসলগুলো, যেগুলো আমি চাইছি, যেগুলো আমি চাষ করছি, সেগুলোতে পোকা কম হবে। দুই, প্রচুর ফুল। ফুল মানে টবের গাঁদা ফুল নয়। শান্তিনিকেতনে শীতকাল যাওয়ার পর টবের গাঁদা ফুল দেখলে আমার কান্না পায়। সেই জন্য বহু রকমের আমাদের দেশি ফুল আছে। হ্যাঁ, ফুল মানে শুধু টবে করে ফুল রাখা নয়, মাটির সঙ্গে ফুলের সম্পর্ক আছে, পলিনেটরদের সম্পর্ক আছে, বিশেষ মৌমাছিরা আসে, বিশেষ প্রজাপতিরা আসে। বহু রকমের দেশি ফুল লাগান, তুলসী গাছ লাগান, বহু রকমের, ধরুন স্বাভাবিকভাবে আমাদের উঠোনের ধারে যে ছোট গাঁদাগুলো হয়, খুব ভালো ফুল, গাঁদা খুব উপকারী ফুল, কিন্তু এত বড় বড় গাঁদা টবে রাখলে সেটা আপনার বাগানে কোনো উপকারে আসবে না। যেটাতে মালি এসে রেগুলার স্প্রে করে যাচ্ছেন, পাছে তার একটা পাতা কুঁকড়ে যায়, সেটা উপকারে আসবে। কিন্তু ছোটখাটো গাঁদা ফুল, আমাদের সন্ধ্যা মালতী, তারপরে যে লবঙ্গলতিকা ছোট্ট যেটা হয় গোলাপি ফুল, যেগুলো খুব মানে বীজ আপনার থেকে পড়ে হচ্ছে, কৃষ্ণ তুলসী, শ্বেত তুলসী, যেগুলো আপনার থেকে হচ্ছে, এইগুলো বাগানে রাখুন। সব যেন ছিঁড়ে ছিঁড়ে তুলে বাইরে না ফেলে দেওয়া হয়, এটাতেই স্বাভাবিক প্রতিবেশ তৈরি হবে এবং এর ফলে পোকামাকড় আরো বেশি করে আসবে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে গত 10 বছর যে চাষ করছি, প্রথম 2 বছর যখন ওখানে কোনো গাছপালা ছিল না, সবে আমরা গাছপালা লাগিয়েছি, গাছপালাগুলো বড় হয়নি, তখন আমাদের 2 বার ধানে স্প্রে করতে হয়েছে। স্প্রে মানে আমরা তো অবশ্যই কেমিক্যাল স্প্রে করব না, আতা পাতার বিষ, নিম পাতার বিষ এগুলো দিয়েছি। তারপর থেকে গত 8 বছর বিশ্বাস করবেন না, কোনো রকম স্প্রে কিন্তু আমাদের সবজিতে না, মানে আতা পাতা, নিম পাতা এইসবও কিছু করতে হয়নি। ন্যাচারালি ওটা কন্ট্রোলড হয়ে যায় যখন ইকোসিস্টেম আস্তে আস্তে ম্যাচিওর করে। আমরা সবজি বিক্রি করি না। আমরা প্রাথমিকভাবে যেটা অপরাজিতা বললো, আমরা নিজেদের জন্য, নিজেদের খাবার জন্য সমস্ত কিছু আমরা ওখানে ফলিয়ে নিই, ধান, ডাল, আর তারপরে যে সারপ্লাসটা হয় সেই সারপ্লাস আমরা চালটা বিক্রি করি, আর ফল যেগুলো হয়, ফল, লেবু, এইসব দিয়ে আমরা মার্মালেড তৈরি করি, জ্যাম তৈরি করি, বিভিন্ন রকম সিরাপ তৈরি করি, সেগুলো বিক্রি করি। আমরা একদম কাঁচা সবজিটা বিক্রি করি না। সবজি এক্সেস হলে পাড়া প্রতিবেশীকেও দিই, আবার প্রতিবেশীদের সবজি এক্সেস হলে আমাদের দেয়, এরকম একটা ব্যাপার। এবং ওই চালটা বিক্রি করছি, চালটা অনেকটা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটা হিসেব বলে আর কি, আপনি যদি সেলফ সাফিসিয়েন্ট একটা ফার্ম করতে চান শুধু নিজের কনজাম্পশনের জন্য, তাহলে 1 একর ইজ সাফিসিয়েন্ট। 1 একর মানে হচ্ছে 3 বিঘা। এবার 3 বিঘার পরে তো আপনার নিজের একটা বাসস্থান থাকবে, তারপরে আপনি কিছু, এই যে চালটা যেমন সারপ্লাস কিছুটা হচ্ছে আমরা বিক্রি করছি, সেই ব্যাপারগুলো যদি রাখেন তাহলে 5 বিঘা, 6 বিঘা ম্যাক্সিমাম। আমার তো খুব ডাউটফুল মনে হয়
মানে যেগুলো বলে বিক্রি হয় অর্গানিক বলে সেগুলো আদৌ সেরকম ওটা আমার খুব ডাউট তো এখন সেটা বোঝার ওনার একটা মানে প্রশ্ন ছিল চিনবো কি করে সিমিলারলি আমরা চিনতে পারি এখন উনি বলছেন যে যিনি প্রডিউসার তার থেকে কেউ সেই প্রডিউসারকে আমি শহরের মধ্যে পাবো প্রডিউস তো হচ্ছে গ্রামে তাকেও তো ওটাকে ট্রান্সপোর্ট করতে হবে ট্রান্সপোর্ট করার পর তার একটা মেকানিজম থাকবে সেটাকে মানে টু ব্রিং ইট টু দ্য পাবলিক সেইখানে এগেন আই ডু নট নো whether it is right or wrong. আপনি কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি। কলকাতায়। তো কলকাতায় এখন অনেকগুলো জায়গায় ফার্মার্স মার্কেট হচ্ছে। কলকাতার প্রথম ফার্মার্স মার্কেটটা আমরাই অর্গানাইজ করেছিলাম 2012-তে, সেটা করেছিলাম মিডলটাউন স্ট্রিটে। কিন্তু এখন বহু জায়গায় ফার্মার্স মার্কেট হয়, অন্তত 10-12টা ফার্মার্স মার্কেট হয়। আমি পরে আপনার সাথে ঠিকানাগুলো শেয়ার করব। হ্যাঁ, সেখানে ফার্মার মানে চাষিরা সরাসরি এসে সবজি ইত্যাদি বিক্রি করে। হ্যাঁ, জেনারেলি এইসব ফার্মার্স মার্কেটে চাষিদের নাম থাকে, ঠিকানা থাকে এবং বলা হয় আপনি যে কোনো দিন, যেমন আমরা বলি আমরা কোনো সার্টিফিকেশনে, আমরা পার্সোনালি কোনো সার্টিফিকেশনে বিশ্বাসী নই। কেননা আমি এটা মনে করি না যে আমি ওনাকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু উনি বলছেন যে উনি ভালো লোক, তখন ওনাকে বিশ্বাস করছি, সেটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যে সরাসরি আমাদের সম্পর্ক তৈরি হোক। আমাদের ফার্মেও সরাসরি যে কোনো দিন আসলেই বুঝতে পারবেন যে কোথাও কোনো কেমিক্যালের গন্ধ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং সংগঠকদের।